ধানমন্ডি ৩২ নম্বর থেকে হাড়ের আলামত সংগ্রহ সিআইডি। মানুষ নাকি অন্য প্রাণীর তা নিশ্চিতে পাঠানো হয়েছে ল্যাবে। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। 2 দিনে গাজীপুরে গ্রেপ্তার সাবেক এমপি সহ 182 জন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বৈঠক সন্ধ্যায়। জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে দলটি। এবং চট্টগ্রামে বলুয়ার দিঘি কলোনিতে আগুনে প্রাণ গেল স্বামী স্ত্রী। দগ্ধ আরও 3 জন হাসপাতালে ভর্তি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির এলাকা থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ল্যাবে পরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম সিন। ইতিমধ্যে এই আলামত সংগ্রহ করেছে সিআইডি। সোমবার সকাল 10টার পর আলামত সংগ্রহ করে ক্রাইম সিন। বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছেন। ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে হাড়গোড় মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। সারা দেশে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে 1.5 শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে 100 জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুরে রাতের অভিযানে জেলা পুলিশ 21 জন ও মহানগর পুলিশ 79 জনকে আটক করা হয়। শ্রীপুর থেকে আটক হয়েছেন সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম। এই নিয়ে 2 দিনে জেলায় আটক করা হয়েছে 182 জনকে। এছাড়া দেশের বিভিন্ন জেলায় আরও অন্তত 111 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে রংপুরে গ্রেফতার করা হয় 30 জনকে। এছাড়া ভোলায় 14 জন, খাগড়াছড়িতে 10 জন, রাজশাহী মহানগরীতে 4 জন, চুয়াডাঙ্গায় 3 জন এবং হবিগঞ্জে 2 জনকে আটক করা হয়েছে। সারা দেশে আপনার অপারেশন ডেভিল হান্ট চলছে। সেই ধারাবাহিকতায় আমাদের এখানেও এই অপারেশন চলছে। সো আমরা গতকালকে আপনারা জানেন আমাদের এখানে 40 জন অ্যারেস্ট ছিল, আর এই গত রাতে আমরা অ্যারেস্ট করেছি আরও 21 জন। টোটাল তাহলে গত 2 দিনে আমাদের এখানে 61 জন গ্রেফতার হয়েছে। বিভিন্ন অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই 61 জন গ্রেফতার হয়েছেন। আপনারা সবাই জানেন যে গতকালকে আমাদের এখানে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম উনি এখানে আত্মগোপন করেছিলেন। আমরা গোপন তথ্যের ভিত্তিতে ওনাকে আমরা গ্রেফতার করেছি। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যা 6টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরবেন। এদিকে আগামী 12 ফেব্রুয়ারি থেকে সারা দেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 12 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে 8 দিন ধরে চলবে এই কর্মসূচি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে আগামীকাল দুবাই যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সম্মেলনে যোগদানের মাধ্যমে বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে তার চিন্তা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার সুযোগ রয়েছে। একই সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বৈঠকের সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার সফরকালে এই সম্মেলনে অংশগ্রহণকারী রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে। চট্টগ্রামের কোতোয়ালিতে আগুন লাগার ঘটনায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। ভোর 6টা 40 বলুয়ার দিঘির পশ্চিম পারে সওদাগর কলোনির বসতবাড়িতে এই আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি স্টেশনের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছলে সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আহত 5 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়।
আমরা যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের ডিটেলস বা তাদের জবানবন্দিতে যা আছে সেটা আমরা পেয়ে লিখছি, আর বাকিগুলো আমরা আরো খুঁজে দেখবো আর কি কি পরিমাণ ক্ষয়ক্ষতি পরিমাণ আছে। আর যেহেতু এটাতে ক্ষয়ক্ষতি আরো সংখ্যা আছে, সবাই এখানে নাই, সেই ক্ষেত্রে ওদের থেকে ডিটেলসটা নিয়ে আমরা জানাতে পারবো পরবর্তী বিষয়। অবহেলার কারণে কোনো যাত্রী হজে যেতে না পারলে হজ এজেন্সিকে সেই দায় নিতে হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে 2025 সালের হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে মিনা ও আরাফায় তাঁবু ও ক্যাটারিং সার্ভিস ছাড়াও বাড়ি ও হোটেল কর্তৃপক্ষ, পরিবহন প্রতিষ্ঠান, ক্যাটারিং সেবাদানকারীর মতো হজ সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এই সময় আর বাড়ানো হবে না। 70টি লিডিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত 38টির চুক্তি সম্পাদনের কাজে অগ্রগতি হয়েছে, বাকিগুলো পিছিয়ে আছে। ডক্টর আফম খালিদ হোসেন বলেন, এজেন্সির অবহেলার কারণে কোনো হজযাত্রী হজ করতে না পারলে সেই দায় এজেন্সিগুলোকেই নিতে হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বা সৌদি সরকার সেই দায় নেবে না। 1 নম্বর, মিনা ও আরাফায় তাঁবু ক্যাটারিংয়ের জন্য সার্ভিস কোম্পানির সাথে চুক্তি। 2, বাড়ি বা হোটেল কর্তৃপক্ষের সাথে চুক্তি। 3, পরিবহন কোম্পানির সাথে চুক্তি। 4, ক্যাটারিং নিতে আগ্রহী হলে ক্যাটারিং সেবাদানকারী কোম্পানির সাথে চুক্তিগুলো সম্পাদন করবেন। এজেন্সির অবহেলা বা গাফিলতির কারণে কোনো হজ যাত্রী, নিবন্ধিত হজ যাত্রী হজ করতে না পারলে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এই দায় কোনোভাবে সৌদি সরকার কিংবা বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না, এবং 14 ফেব্রুয়ারির পরে তাদের সমস্ত ওই যে কম্পিউটারের ভিতরে যে ইনপুট দেয় এগুলো ক্লোজ হয়ে যাবে। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জুলাই আগস্টে ছাত্রছাত্রীরাই অগ্রণী ভূমিকা রেখেছিল। বাংলাদেশের উন্নয়নে তরুণ মেধাবীরা কাজ করবে বলেও আশা প্রকাশ করেন বন ও পরিবেশ উপদেষ্টা। সকালে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি এর 83তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তরুণ প্রজন্মকে আরও এগিয়ে আসতে হবে। এ সময় ছাত্রছাত্রীদের নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার জন্য আহ্বান জানান তিনি। The university will take on more responsibility to make sure that it is giving the notion of development, spreading the words of development in a way that is sustainable and that is not onerous on nature and natural resources. I just hope that the education that we have got and the work that we will choose in your career. সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। দুপুরে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আসিফ মাহমুদ বলেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে আলোচনা চলছে। এই নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করছে উল্লেখ করে তিনি বলেন, এখন হস্তক্ষেপ করার চেষ্টা ব্যর্থ হয়ে নানাভাবে মিথ্যাচার করছে। আমরা আশা করছি ভারত আমাদের পররাষ্ট্রনীতিতে আর হস্তক্ষেপ করার সুযোগ পাবে না। জনগণকে বিভিন্ন একদম দৈনন্দিন এনআইডি কার্ড থেকে শুরু করে বিভিন্ন সেবা দিয়ে থাকে, আর সেক্ষেত্রে যথেষ্ট ব্যাঘাত ঘটছে। আর সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক। কিন্তু এক্ষেত্রে অবশ্যই যেহেতু এটা একটা নির্বাচনের বিষয়, নির্বাচন কমিশন, তারপর রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে প্রপার কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। আপিল বিভাগের সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফের দ্বিতীয় জানাজা বাদ জোহর জাতীয় ঈদগাহ মাঠে সম্পন্ন হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান,
আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জানাজায় ইমামতি করেন কারি আনোয়ার হোসেন। মোহাম্মদ আব্দুর রউফ রোববার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 92 বছর। তিনি 2 ছেলে ও 1 মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাংলা প্রসঙ্গ। বাংলাদেশ সীমান্তের কাঁটাতার ও ঝিরি ঝর্ণা পাড়ি দিয়ে বান্দরবনের নাইখংছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন বাংলাদেশে প্রবেশ করছে শত শত গরু। প্রকাশ্যে অবৈধভাবে এসব গরু নিয়ে আসছে চোরাকারবারীরা। চোরাচালান বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চান স্থানীয় লোকজন। প্রতিনিধি নুরুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শফিকুল ইসলাম। সীমান্তরক্ষী, বিজিবি, পুলিশ ও স্থানীয় প্রশাসনের নজরদারি ও অভিযানের পরও সীমান্তে থামছে না অবৈধ গরু চোরাচালান। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় খামারিসহ ক্ষুদ্র ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে প্রভাবশালী সিন্ডিকেট প্রশাসনকে ম্যানেজ করে সীমান্ত পথে মিয়ানমার থেকে প্রতিদিন নিয়ে আসে অবৈধ গরু। আর এসব গরু প্রকাশ্যে হাটে তুলে বেচা বিক্রি করে ইউনিয়ন পরিষদের রসিদের মাধ্যমে বৈধতা নিয়ে পাচার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তাই গরু চোরাচালান বন্ধে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানোর তাগিদ জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের। ব্যবসায়ীরা হয়তো প্রশাসনকে ঠিক রেখে মাসিক একটা চাঁদা দিয়ে এরা ঠিক রেখে গরুগুলি নিয়ে যায় আর কি। আমি অনেক সময় দেখেছি বিজিবির সামনে দিয়া হাজার হাজার গরু চলে আসে, কিন্তু কেউ বাধা দিচ্ছে না। এবং অরিজিনাল যারা হাট যারা নিয়েছে তাদের থেকে তারা রসিদ গ্রহণ করে ওই গরুগুলি বৈধ করে তারা সড়ক পথে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে। চোরাচালান বন্ধ করে ন্যায্য মূল্য যখন সরকারকে ট্যাক্স দিতে হবে তখন আর ওরা আনবে না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের বিজিবি কর্মকর্তারা বা বিজিবি যারা সদস্য আছে তারা প্রতিনিয়ত সেটা নিয়ে কাজ করছে। আমার কাছে অফিসিয়ালি কোনো তথ্য এরকম নাই যে এখানে চোরাচালানের গরু উঠে বা এখানে চোরাচালানের গরু ব্যবসা করা হয়। যদি এরকম কোনো অভিযোগ আসে এবং অভিযোগ যদি প্রমাণিত হয়, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। গেল 1 মাসে সীমান্তে গরু চোরাচালান করতে গিয়ে মাইন বিস্ফোরণে আহত হয়েছে 7 জন বাংলাদেশি নাগরিক। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সিএনবি প্রকল্পের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে হ্যান্ডবল প্রতিযোগিতা ও আলোচনা সভা হয়েছে। রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। ইউনিয়ন যুব সংগঠনের বাস্তবায়নে ও MJSKS প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এই খেলা হয়। স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসআই আবু শাহিন, যুব সংগঠনের সাধারণ সম্পাদক সুমি রানী, ইউপি সদস্য আব্দুল ওয়াহাব আলী ও FF রোজিনা সহ অনেকেই। BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চীনমৈত্রী প্রদর্শনী কেন্দ্র পূর্বাচলে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও BUFTর চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান সমাবর্তনে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি প্রদান করেন। ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং সমাবর্তনের বক্তব্য প্রদান করেন। আর উপস্থিত ছিলেন BUFT বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, BUFT বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ মুশিউল আজম সজল সহ আরও অনেকে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সুনামগঞ্জের হাওরে জলাবদ্ধতা নিরসনে কানাইখাল নদী খননের কাজে 4 কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও দুর্ভোগ কমেনি জামালগঞ্জের পাগনার হাওর অঞ্চলের কৃষকদের। চলতি বছর জলাবদ্ধতার কারণে প্রায় 3000 হেক্টর জমিতে চাষাবাদ করতে পারেনি কৃষকরা, ফলে ক্ষতির মুখে তারা। সুনামগঞ্জ থেকে এনামুল কবির মুন্নার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক।
সুনামগঞ্জের ৯৫টি হাওরের মধ্যে অন্যতম পাগনার হাওর। এই হাওরের ধান ঘরে তুলতে পারলে হাসি ফোটে কৃষকের মুখে। কিন্তু গত ১০ বছর ধরে এই হাওরে পানি থাকায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনে কানাইখালী নদী খনন প্রকল্পের কাজ শুরু হলেও অপরিকল্পিত খনন এবং লুটপাটের কারণে সাফল্যের মুখ দেখেনি প্রকল্প। ফলে ঋণের টাকায় সেচের ব্যবস্থা করে আবাদ করছেন তারা। অনেক গেছি, আমরা ব্যর্থ হয়েছি সরকারের কাছে যে আমরা এই নদী, আমরা এই ভাগ্যে জুটলো না যে আমরা এই নদীটা খোঁজার, যার কারণে আজকে আমরা জলাবদ্ধ অবস্থায়। জলবদ্ধতা হওয়াতে আমাদের রুয়া মানে অনেক ক্ষতি হয়। অনেক জায়গা জমি ক্ষতি করে রয়েছে, পানি ভিজতে ভিজতে মাঝে মাঝে রুইতেছি, আমরা কি করে রুয়াই। এই জিনিস তো নাই, আমরা গরিব মানুষ, আমরা এলাকার মানুষ, আবার বাঁচান কি করি, বাঁচা কোনো পদ্ধতি, আমরা কোনো ফসল নাই। আর আমরা জমি রুইতে পারি না, এর জন্য আমরা মেশিন এনে লাগাইছি, মেশিন দিয়ে পানি হিঁচতেছি, পানি হিঁচছেও আমরা বের পাইতেছি না, পানি আবার আইয়া ভরে জায়গা। যদিও জেলা কৃষি কর্মকর্তার দাবি, হাওরের জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন তারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, কানাইখাল নদী খননে নেওয়া হবে উদ্যোগ। আমাদের এখানে দুটো পর্যায়ে ডিপিবিটা বাস্তবায়ন করা হবে, একটা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে আমরা ড্রেজিংটা করব, দ্বিতীয় পর্যায়ে আমরা নদীতে প্রতিরোধমূলক কাজ করবো, অর্থাৎ ভাঙন কবর এলাকাগুলোতে আমরা প্রতিরোধমূলক কাজ বাস্তবায়ন করব। এই জলাবদ্ধ জমিতেও আমাদের আবাদ কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি আমাদের যে জমিগুলি আছে, এই জলাবদ্ধ জমি, এগুলো ২-৩ দিন বিলম্ব হলে আমাদের শতভাগ আবাদ অর্জন হবে। অর্থাৎ আমাদের সুনামগঞ্জ জেলায় বুড়ো আবাদের যে লক্ষ্যমাত্রা, এই লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন হবে। পাগনার হাওর পাড়ের জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৪০ গ্রামের কয়েক হাজার কৃষক। তাই পানি নিষ্কাশনে কানাইখালী নদী খননে উদ্যোগ নেয়ার দাবি স্থানীয়দের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রানীনগর এলাকায় জোড়াসারি আলু, জোড়াসারি ভুট্টা, ৪ ফসল বিশিষ্ট শস্য বিন্যাস উন্নয়ন গবেষণা উদ্যোগ মাঠ দিবস ও আলোচনা সভা হয়েছে। মাঠ দিবস ও আলোচনার সভায় প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার এবং প্রধান ব্রি আঞ্চলিক কার্যালয়ের ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চিফ সার্টিফিকেট অফিসার এবং প্রধান RFS বিভাগ সহ আরও অনেকে। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ধানমন্ডির ৩২ নম্বর থেকে হাড়ের আলামত সংগ্রহ CID। মানুষ নাকি অন্য প্রাণীর তা নিশ্চিতে পাঠানো হয়েছে ল্যাবে। সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। 2 দিনে গাজীপুরেই গ্রেপ্তার সাবেক MP সহ 182 জন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায়। জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে দলটি। এবং চট্টগ্রামে বলুয়ার দিঘি কলোনিতে আগুনে প্রাণ গেল স্বামী স্ত্রী, দগ্ধ আরও 3 জন, হাসপাতালে ভর্তি। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাই।